আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে পারবেন না, ডক্টর ইউনূসকে জানিয়েছেন নরেন্দ্র মোদী। কাতারে আল জাজিরার সাক্ষাৎকারে বললেন প্রধান উপদেষ্টা। আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ইসি, মন্তব্য আইন উপদেষ্টা। সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে না ফেলে সজাগ থাকার তাগিদ ভিপি নূরের। রাষ্ট্র পরিবর্তনের সম্ভাবনা কাজে লাগাতে চায় ঐকমত্য কমিশন। জুলাই বিপ্লবে আশুলিয়ায় 6 জনকে হত্যার নতুন ভিডিও তদন্ত সংস্থার হাতে, আরও 2 জন শনাক্ত। প্রতিবেদন জমার সময় বাড়াল ট্রাইব্যুনাল। এবং ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের। যুদ্ধে অপ্রস্তুত ভারতের সামরিক বাহিনী, বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে পারবে না বলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাতার সফরকালে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা একথা জানান। এ সময় জুলাই বিপ্লব, নির্বাচন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি প্রসঙ্গে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। 5 আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বক্তৃতা, বিবৃতি দিচ্ছেন। এতে আওয়ামী লীগ নেতাকর্মীরাও দেশে নানা বিশৃঙ্খলার চেষ্টা করছে। শেখ হাসিনাকে চুপ রাখতে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানান। তবে মোদী তা পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে। Mohammed Yunus, welcome to Talk to Al Jazeera. টক টু আল জাজিরা সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Where all the BIMSTEC heads of governments were there, including Prime Minister Modi. ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে মোদির সঙ্গে আলোচনায় আমি স্পষ্ট করেছিলাম, শেখ হাসিনাকে ভারতে রাখতে চাইলে তা আপনার ইচ্ছা, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করা তার উচিত নয়। শেখ হাসিনার বক্তব্য জনগণকে উত্তেজিত করছে এবং আমাদের জন্য সমস্যা তৈরি করছে। এ বিষয়ে মোদি জানিয়েছেন, ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত, সেখানে কারো বক্তব্য নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়। Social media is open to anybody. I cannot control that. ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, এটি নির্বাচন কমিশন, অন্যান্য রাজনৈতিক দল ও আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। It will be decided by the party. আওয়ামী লীগের বিষয়ে নির্বাচন কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষই পদক্ষেপ নেবে। অন্যান্য রাজনৈতিক দল এবং আইনগত বিষয়টিও এতে জড়িত রয়েছে। জুলাই গণহত্যার বিচারের উপরও নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পাবে কিনা। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ক্ষমতা হস্তান্তর করো। দেশের সমস্ত অনিয়ম, দুর্নীতি দূর করে দেশে অর্থবহ সংস্কার এবং এ যাবৎকালের সেরা নির্বাচন উপহার দেওয়া হবে। সংস্কার ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে ভোট। নির্বাচন জুনের পরে যাবে না। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় আটনা সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সেখানে দেয়া এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত সকলেই বাংলাদেশের বন্ধু। এখানে নির্দিষ্ট কোনো দেশের পক্ষ নেয়ার বিষয় নেই। ইয়াসিন রানা, এটিএন বাংলা। এদিকে কাতার সফর ও পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর 1:30টায় তিনি ইতালির রাজধানী রোম ছাড়েন। এরপর রাত 3টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় নামে।
গত শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে তিনি শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান। মামলা জট কমাতে আগামী 6 মাসের মধ্যে 1 লাখ মামলা নিষ্পত্তির ব্যবস্থা করবে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে জড়িত নয় এমন ব্যক্তির নামে বিদ্বেষমূলক মামলা যারা দিচ্ছেন তাদের মুখোশ উন্মোচন করতে হবে, গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। শিশু আসিয়া ধর্ষণ মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। সাবেক মেজর সিনহা হত্যা মামলা এবং নারায়ণগঞ্জের 7 খুন মামলা কবে শেষ হবে তা উচ্চ আদালতের এখতিয়ার বলেও জানান আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগে ইসি ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বলে জানান আইন উপদেষ্টা। আমি খবর নিয়ে জানলাম যে আমাদের দেশে প্রতি বছর 5 লক্ষর মতো মামলা হয় রাফলি। লিগ্যাল এইডের মাধ্যমে, সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয় হচ্ছে প্রি কেস এবং পোস্ট কেস যদি আমরা টোটালি ধরি তাহলে 35,000। আমি যদি লিগ্যাল এইড সংস্থাতে 2,200,000 কেসেস নিয়ে আসতে পারি তাহলে আদালতে মামলার চাপ কমপক্ষে 40% রিডিউস করবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 25 মে পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 6 জনকে পোড়ানোর আগে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। এতে শনাক্ত হয়েছে আরও 2 জন। এছাড়া যাত্রাবাড়ী ও রামপুরায় হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান সহ 13 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আলাদা 4টি মামলায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল আজ। হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের সাথে এই সময়টার প্রয়োজন হবে। এটা বিচারকে বিলম্বিত করার জন্য না, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য। ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলতে তরুণদের ভাবনা নিয়ে পরিকল্পনা ও কর্মসূচি তৈরি করবে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ লক্ষ্যে যৌথভাবে দেশের 10টি বিভাগকে 4টি ভাগে ভাগ করে 2 দিনব্যাপী সেমিনার ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন তারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনেম মুন্না বলেন, তাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ে উন্নয়নের মডেল গড়ে তোলা। এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপি ও জামায়াতে আশ্রয় নিচ্ছে। আমাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলা। তরুণরা কি ভাবছে সেটি কিন্তু শুধু আমাদের দলের তরুণরা না, সকল অংশের তরুণরা কি ভাবছে সেই ভাবনাটাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করা হবে। এমনকি বিএনপির যে 31 দফা কর্মসূচি আছে, যদি তরুণরা নতুন কোনো আইডিয়া আমাদের মাধ্যমে ওনাকে দেয়, সেই জিনিসটিও কিন্তু আমরা নিশ্চয়ই বিবেচনায় রাখবো। রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানান ভিপি নূর। বৈঠকের আগে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে 35টি দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। জুলাই বিপ্লবে প্রাণ দিয়ে তরুণরা রাষ্ট্র পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
লিখিত মতামতের পর 166টি সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে ঐকমত্য কমিশন। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। 53 বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তারই অংশ হিসেবে এই আলোচনা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদ্দিন সজীব, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আর সজীব, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? যে সংস্কারগুলো সুপারিশের মাধ্যমে যেগুলো আলোচনা হচ্ছে, এই আলোচনার ভিত্তিতে যে বিষয়গুলোর সঙ্গে সবাই মিলে একমত হচ্ছেন, অর্থাৎ সবগুলো রাজনৈতিক দল, আপনি জানেন যে 35টি রাজনৈতিক দল মতামত দিয়েছে, প্রস্তাব দিয়েছে, সেগুলোর বিষয়ে এই সংস্কার কমিশনের যে ধারাবাহিক আলোচনা, সেই বিষয়গুলোতে যেগুলোতে একমত হচ্ছেন, সেই বিষয়গুলো অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের অধীনে মানে দৃশ্যমান কার্যক্রমটা শুরু করতে হবে, যে প্রক্রিয়াটা ভালোভাবে শুরু করতে হবে, যেন এই সরকার সেগুলো বাস্তবায়ন করতে পারে। এবং পরবর্তীতে এমন কিছু কিছু প্রক্রিয়া নিশ্চয়ই থাকবে যেগুলো পরবর্তী রাজনৈতিক দল, নির্বাচিত রাজনৈতিক দলগুলো কাজ করতে হবে, সেই বিষয়গুলো তারা সেভাবে করে ছেড়ে দিতে চান। তবে এই অন্তর্বর্তী সরকারকে কার্যকরী ভূমিকা রাখার কথা তারা বলছেন। বিশেষ করে ডক্টর ইউনূসকে তিনি আহ্বান জানিয়েছেন যে তার যে এই সময়টুকু রয়েছে, যে সময়টুকুতে রাষ্ট্র সংস্কারের যে কার্যক্রমগুলো চলছে এবং এই আলোচনা চলছে, সবগুলো রাজনৈতিক দল মতামত দিচ্ছে, সেই বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য জোরালোভাবে বলছেন। এবং আপনি জানেন যে এর বাইরে গিয়ে প্রধানমন্ত্রী কয়বার থাকবেন, তার একই ব্যক্তি কয়বার প্রধানমন্ত্রী হবেন, এবং সংবিধান সংস্কার সহ রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে ধারাবাহিক আলোচনা হচ্ছে। বেশিরভাগ বিষয়ের সঙ্গেই গণ অধিকার পরিষদের একমত হলেও, অর্থাৎ সুপারিশের যে বিষয়গুলো 166টি বিষয়ে আলোচনা চলছে, এর বাইরেও কিছু বিষয়ে আলোচনা হবে, কিন্তু এগুলোর মধ্যে বেশিরভাগের সঙ্গেই গণ অধিকার পরিষদের একমত, এবং এর বাইরে যেগুলো নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে কিংবা আংশিকভাবে একমত রয়েছে, সেসব বিষয়েও আলোচনা তারা করছেন। আমরা যতটুকু জানি যে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই এই আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, এবং সেই সময়ে পরে তারা আনুষ্ঠানিকভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন আসলে রাষ্ট্র সংস্কার এবং দেশকে পুনর্গঠনের যে পরিকল্পনা এবং আলোচনা চলছে, সেখানে তারা আর কোন কোন বিষয়ে ঐকমত্য কমিশনকে গুরুত্বের সঙ্গে বলল এবং একই সঙ্গে বাংলাদেশকে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করছে। তোহা। জি আদ্দিন, আপনাকে ধন্যবাদ। সহজেই মানুষকে আপন করে নেয়ার অসম্ভব ক্ষমতা ছিল মাওলানা আব্দুস সোবহানের, এমন মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এরকম নেতৃত্ব গুণ সম্পন্ন মানুষ সমাজে সচরাচর দেখা যায় না। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সোবহানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমিরে জামায়াত বলেন, পাবনায় শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের অতি আপনজন ছিলেন আব্দুস সোবহান। ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেজিং। ভারত পাকিস্তান উত্তেজনায় দিল্লির কূটনৈতিক পদক্ষেপের উপর কড়া নজর রাখছে সৌদি, ইরান ও মিশর। তবে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে এখনও অপ্রস্তুত ভারতের সামরিক বাহিনী। বিস্তারিত শরীফ ইসলামের প্রতিবেদনে। জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় আবারও একটি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে ভারত ও পাকিস্তান। প্রাণঘাতী ওই সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে দিল্লি। এর সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা আছে দাবি করে দেশটিতে হামলা চালাতে অভ্যন্তরীণ চাপ আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর। আমরা 260টা দেহ চাইছি, ভারত মাতা কি জয়, 260টা দেহ চাইছি। তবে বিশ্লেষকরা বলছেন, ভারতের সামরিক বাহিনী এখনও সেকেলে এবং সীমান্তে হুমকি মোকাবেলায় অপ্রস্তুত। কারণ 2019 সালে পাকিস্তানের সাথে চরম উত্তেজনায় ভারতের বিশাল সামরিক বাহিনীকে অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়।
পাকিস্তানের হাতে একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় তখন লজ্জায় পড়ে মোদী সরকার। তাই নিজেদের দুর্বলতা ফাঁস হওয়ার ভয়ে এবার নতুন করে উত্তেজনায় পাকিস্তানকে জবাব দেওয়ার ক্ষেত্রে সংযমী হতে পারে ভারত। এ মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত নয় ভারতীয় সেনাবাহিনী। এসব সীমাবদ্ধতার কারণে পাকিস্তানের স্বল্প পরিসরে হামলা বা বিশেষ অভিযানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে ভারত, যা ভারতীয়দের জনরোষ কমিয়ে কিছুটা স্বস্তি দিতে পারে নরেন্দ্র মোদীর বিজেপিকে। অন্যদিকে পাকিস্তানে দীর্ঘদিন ধরে পদ্মার আড়াল থেকে দেশ চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে যুদ্ধ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতেও অভ্যস্ত তারা। পাকিস্তানের সামরিক বাহিনীকে খুব সহজেই ভারত প্রতিহত করার আত্মবিশ্বাস দেখালেও বাস্তবে এই পরীক্ষায় ইসলামাবাদের ওপর সুনজর রয়েছে চীনের। প্রতিবেশী দুদেশের চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে টেলিফোন আলাপে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যয় জানান তিনি। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথাও স্মরণ করিয়ে দেন এই দুই নেতা। 美方的行政令还涉及美国单方面非法划定的 চীন ছাড়াও ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব, ইরান ও মিশরকেও ভারতের সঙ্গে চলা উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছে পাকিস্তান। এসব বাস্তবতা বিবেচনায় ভারত সাময়িকভাবে পাকিস্তানকে চাপে রাখতে সীমান্ত অভিযান ও কূটনৈতিক পদক্ষেপ নিলেও সহজেই যুদ্ধে জড়াবে না বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ডিপ্লোমা শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে খুলনা নগরীতে বিক্ষোভ মিছিল শেষে শিববাড়ি মোড়ে সমাবেশ করে সাধারণ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। সমাবেশে আন্দোলনকারীরা অবিলম্বে তাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। মাদারীপুরে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বিএনএমসি এর রেজিস্ট্রারের পদত্যাগ সহ ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের এক দফা দাবি জানান। নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখা। শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঝুঁকি নিয়ে পিরোজপুর নেসারাবাদ সড়কের নাপিতখালী সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ। এরই মধ্যে জরাজীর্ণ এই সেতুর উত্তর প্রান্ত দেবে গেছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। এভাবেই প্রতিদিন ঝুঁকি নিয়ে পিরোজপুর কাউখালী নেসারাবাদ সড়কে চলাচল করে শত শত যানবাহন। পিরোজপুর কাউখালী নেসারাবাদ ২৭ কিলোমিটার মহাসড়কে ১২০ মিটার দীর্ঘ নাপিতখালী সেতুটি দিয়ে দৈনিক গড়ে প্রায় ৫,০০০ যানবাহন চলাচল করে। জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কের নাপিতখালী সেতুটি এক যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। নতুন সেতু নির্মাণ তো দূরের কথা, বরং পুরানো এই সেতুটির সংস্কার না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, আপনার ব্রিজ কোনো নাই, প্রোটেক্ট নাই, কারণ ঝুঁকি হয়ে গেছে। ব্রিজটা ঝুঁকিপূর্ণ, দুই জায়গা দিয়ে ডাববে গেছে এবং এই ফার দিয়ে বাস চলে, ট্রাক চলে, অনেক ঝুঁকিপূর্ণ, আমাদের অনেক রিস্ক হয়ে যায়। আমাদের অটো চালাই, আমাদেরও খুব রিস্ক হয়ে যায়, আমাদের গাড়ি লইয়া আইতে খুব সমস্যা হইতে আছে। বিশেষ ব্যবস্থায় সেতুটিকে সচল রাখা হয়েছে জানিয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, দরপত্র আহ্বান করা হয়েছে, দ্রুতই সুফল পাবেন স্থানীয়রা। ব্রিজটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, বিধায় আমরা ব্রিজটিকে রিপ্লেস করে নতুন পিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি। দরপত্রটি লাইভে রয়েছে। আশা করছি দরপত্রটি বিধিবিধান মেনে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগ হবে দ্রুততম সময়ের মধ্যে এবং ব্রিজটি পুনর্ভাবে নির্মিত হবে। তাতে করে জনদুর্ভোগ সম্পূর্ণরূপে লাঘব করা সম্ভব হবে এবং নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। শুধু আশ্বাস নয়, টানা ১২ বছরের দুর্ভোগের অবসানে কার্যকর পদক্ষেপ চান পিরোজপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হল বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা। এতে কর জিডিপি উন্নয়নে রাজস্ব প্রশাসন সংস্কারের ভূমিকা ও করণীয় এবং উপদেষ্টা পরিষদে অনুমোদিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড পুনর্গঠন করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার সুপারিশ করে সংস্কার কমিটি, যেখানে বিসিএস কাস্টমস ও ভ্যাট এবং বিসিএস কর ক্যাডারের দক্ষ কর্মকর্তাদের নিয়োগের প্রস্তাব করা হয়। সেই মোতাবেক অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হলেও উপদেষ্টা পরিষদের কাছে পেশ করার আগে বিসিএস প্রশাসন ক্যাডার নিজেদের স্বার্থে এতে হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এতে সংক্ষুব্ধ ও শঙ্কা প্রকাশ করেন তারা। সভায় সম্মিলিতভাবে জাতীয় স্বার্থে রাজস্ব প্রশাসন সংস্কার কমিটির সুপারিশ মোতাবেক দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে বিভাগ দুটি পুনর্গঠনের সুপারিশ করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালায় ইসরায়েল। বিসিবির এক প্রতিবেদনে জানানো হয়, রোববার বৈরুতের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়, তবে এই হামলায় হতাহতের কোনো খবর এখনও জানা যায়নি। ইসরায়েলের দাবি, লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহৃত ভবনটি ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে নির্ভুল নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সংরক্ষিত ছিল। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতি আহ্বান জানান যাতে তারা যুদ্ধবিরতির গ্যারান্টার হিসেবে ইসরায়েলকে তার হামলা বন্ধ করতে বাধ্য করে। অভিনেতা ইরেশ জাকের জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার নয়, এক ব্যক্তি তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছেন। পুলিশ সুষ্ঠু তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। তিনি জানান, বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে প্রথমবারের মতো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশের চলচ্চিত্র আলী। শ্রমিকদের সুরক্ষায় আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে শ্রম মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ভবন পরিদর্শনের সময় শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়ে কাউকে দায়বদ্ধ করতে পারে না। রিয়েল এস্টেট কোম্পানিকে জবাবদিহিতার আওতায় আনতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শ্রম উপদেষ্টা। রাজধানীর একটি হোটেলে পেশাগত স্বাস্থ্য দিবসের সেমিনারে এসব কথা বলেন তিনি। জীবনের অধিকার সংরক্ষণে বৈষম্য কমিয়ে এনে শ্রমিক অধিকার বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে বলে জানান শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। Most of the laborers are from informal sector. We are only dealing with garment and all the other industry, tea and I have already asked, probably it is for law which I have not seen, pardon my ignorance. I have already asked our Labour Secretary to sit down and revisit the transport sector. এবারে পার্টেক্স খেলার খবর। চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে। দলের ৪১ রানে ব্রায়ান বেনেটকে আউট করেন সাকিব। এরপর ৭২-এ বেন ক্যারানের উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। তবে তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ার চেষ্টা করেন শেন উইলিয়ামসন এবং নিক উইলচ। এর আগে প্রথম টেস্টের একাদশ থেকে ৩ পরিবর্তন নিয়ে খেলতে নামে টাইগাররা। মাহমুদুল হাসান জয়, নাহেদ রানা এবং খালেদ আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়, নাইম হাসান এবং তানজিম হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৫৯ রান। টটেনহ্যাম হটস্পারকে ৫ গোলে উড়িয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের মুকুট নিজেদের করে নিল লিভারপুল। তাতে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সমান ২০ বার এই প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলল অলরেডরা। ৪ ম্যাচ হাতে রেখে শ্রেষ্ঠত্ব লিভারপুলের। রিপোর্ট করছেন এস এম আশরাফ। শেষ বাঁশি বাজার আগেই সমর্থকদের কণ্ঠে গান। শহরের অলিগলি তখন লালে লাল। লিভারপুল আবারও লিখল নিজেদের মহাকাব্য। কোচ
আর্নে স্লটের কণ্ঠে আবেগের কম্পন, এটা শুধু শিরোপা নয়, এক ভালোবাসার জয়। শুরুতে অবশ্য ঝড়ের ইঙ্গিত বোঝা যায়নি। 12 মিনিটে ডোমিনিক সোলাঙ্কির গোলে লাল শিবিরে কবরের নিস্তব্ধতা। এরপর একের পর এক ঝড় তোলা মুহূর্ত। 16 মিনিটে লুইস দিয়াজের সোনালি ছোঁয়া, 24 মিনিটে অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টারের অগ্নিবাণে গ্যালারি জুড়ে গর্জন, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। কোডি গাকপো যোগ দিলেন উৎসবে, লাল হৃদয়ের ধ্বনি যেন আকাশ ভেদ করল। দর্শকদের চোখে আনন্দের জল, এজন্য এক দীর্ঘ যাত্রার সার্থক সমাপ্তি। মোহাম্মদ সালার গোলে লিভারপুলের প্রতিটি অলিতে গলিতে বিজয়ের উৎসব শুরু হয়ে যায়। প্রিয় ক্লাবের প্রেমের রাজ্যে ইতিহাসের অংশ হলেন মিশরীয় ফুটবলার। প্রতিপক্ষকে ঘুরিয়ে দেওয়ার ম্যাচে ডেস্টিনি উদোগর টটেনহামের জালে শেষ আঁচড়টা দিলেন। 35 বছর পর অ্যানফিল্ডে শিরোপা জয়ের উল্লাস লিভারপুলের। প্রতিটি ফুটবলার বুঝিয়ে দিতে চাইলেন এটা শুধু শিরোপা নয়, এক ভালোবাসার জয়। এখন লক্ষ্য মৌসুমের বাকি দিনগুলোয় আরো আলো জ্বালানো, আরো গল্প লেখা, লাল রঙের সুর বাজানো। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে পারবেন না ডক্টর ইউনুসকে জানিয়েছেন নরেন্দ্র মোদী। কাতারে আল জাজিরায় সাক্ষাৎকারে বলেন প্রধান উপদেষ্টা। আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে এসি, মন্তব্য আইন উপদেষ্টার। সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে না ফেলে সজাগ থাকার তাগিদ ভিপি নূরের। রাষ্ট্র পরিবর্তনের সম্ভাবনা কাজে লাগাতে চায় ঐক্যমত্য কমিশন। জুলাই বিপ্লবে আশুলিয়ায় 6 জনকে হত্যার নতুন ভিডিও তদন্ত সংস্থার হাতে, আরও 2 জন শনাক্ত। প্রতিবেদন জমার সময় বাড়ালো ট্রাইব্যুনাল। এবং ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের। যুদ্ধে অপ্রস্তুত ভারতের সামরিক বাহিনী, বলছেন বিশ্লেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।